এবারের গন্তব্য আমাদের রোমানিয়া। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি মনোমুগ্ধকর দেশ। এর বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতি এর বৈচিত্র্যকে ইঙ্গিত দেয়। কার্পাথিয়ান পর্বতমালা রাজকীয় চূড়া থেকে কৃষ্ণ সাগরের নির্মল উপকূল পর্যন্ত রোমানিয়াকে খুঁজে বের করার অপেক্ষায় আমরা। প্রাকৃতিক বিস্ময়ে সমৃদ্ধ এই দেশটি আমরা খুঁজে বেড়াবো কয়েকদিন। রোমানিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত ট্রান্সিলভানিয়া। এটি এমন একটি অঞ্চল যেখানে মধ্যযুগের নানা স্থাপনা এবং তৎকালীন ইতিহাস আমরা খুঁজে পাব। সুরক্ষিত গির্জা এবং নান্দনিক বিভিন্ন স্থাপনা, সেই সাথে প্রাকৃতিক দৃশ্য এই অঞ্চলটিকে বিখ্যাত করেছে। এখানে বিচিত্র বর্ণিল গ্রামগুলো এবং এর ঘূর্ণায়মান যে পাহাড় এবং সবুজ বন এবং এর সাথে যে প্রবাহমান নদী, এটার অনন্য প্রাকৃতিক চেহারা তৈরি করেছে মধ্য কিংবা দক্ষিণ পূর্ব ইউরোপের এই অংশটিকে। আমরা রোমানিয়ার যখন প্রবেশ করেছি, আমরা এখন রোমানিয়ার এয়ারপোর্টে আমরা যখন আসলাম তখন কিছুটা অবাক হয়েছি। এটা কারণ হলো যে আমরা যখন বের হয়ে প্লেন থেকে যখন এয়ারপোর্টের ইমিগ্রেশন পাস করছিলাম তখন কেউ আমাদেরকে সেভাবে চেক করেনি। তো এটার কারণটা হলো 2024 সালের 31শে মার্চ থেকে এটি সেনজেনভুক্ত হয়েছে, অর্থাৎ আমরা প্রথমবার সেনজেনের দেশ হিসাবে এই রোমানিয়া ভ্রমণ করলাম। এটা আমাদের জন্য অনন্য একটি ঘটনা। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাস খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রার জন্য, এবং সেখানে একটি বাস আমরা দেখতে পেলাম যেটি শহরের মাঝামাঝি পর্যন্ত নিয়ে যায় এবং এখানে দেয়া আছে বিভিন্ন শিডিউল, বাসে কখন কয়টার সময় এখান থেকে ছাড়ে। তো এটি ছবিটাতে দেখা যাচ্ছে, এটি এয়ারপোর্টের ঠিক সামনে পেছনে যেটি ভবনটি দেখা যাচ্ছে, এটি খুব। আমরা এখন সেই বিখ্যাত ট্রান্সিলভানিয়া, অর্থাৎ যে অঞ্চলটি ইউরোপের ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, সেই ট্রান্সিলভানিয়ার রাজধানী ক্লুজে আমরা এসেছি। কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে নেমে আমরা শহরটা ঘুরে দেখার জন্য বের হয়েছি। ক্লুজ শহরটা খুব নব্য শহর। সাম্প্রতিক সময়ে তারা খুব উন্নয়ন কর্মকাণ্ড এখানে করেছে, যে কারণে এখানকার বাড়িঘরদোর, রাস্তাঘাট ঝকঝকে এবং নতুনের মতন। আর এই শহরটা আসলে যেটাকে কল্পনা করা হয় ট্রান্সিলভানিয়া, যে একসময় ট্রান্সিলভানিয়াটা আসলে কয়েকটি দেশের সীমারেখা দিয়ে একটা কাল্পনিক সীমারেখা, সে ট্রান্সিলভানিয়ার রাজধানী এই ক্লুজ। রোমানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এই ক্লুজ, পাহাড় দিয়ে ঢাকা, এবং এই ট্রান্সিলভানিয়ার মূল যে ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক চেহারাটা হচ্ছিল চারপাশ দিয়ে পাহাড় ও মাঝখানে মালভূমি বা সমতল ভূমির একটি অংশ। ক্লুজ নানাভাবে খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রোমানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এটি, এবং এখানে বিভিন্ন বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, এবং মানুষের জীবনযাপনের যে মান সেটা ইউরোপের অন্যান্য দেশের মতনই বা উন্নত, যে বিশেষ করে পশ্চিম যেটা বলছিলাম যে ক্লুজ শহরটি এর যে মূল শহর, অর্থাৎ রোমানিয়ার যে মূল শহর, রোমানিয়া থেকে কিন্তু অনেকটাই দূরে।
এবং এখান থেকে প্রায় 6 থেকে 7-8 ঘন্টা ট্রেনে যেতে সময় লাগে। অর্থাৎ এক প্রান্তে ধরা যায় ক্লুজ, আর এক প্রান্তে বুখারেস্ট। ক্লুজের এখানে ঐতিহাসিক তাৎপর্য বলতে এখানকার যে তার যে রাজধানীর একটা কাঠামো, সেটা খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের বড় বড় হোটেল, স্থাপনা, তারপরে মিউজিয়াম, এবং এখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিকাঠামো এখানে দেখতে পাওয়া যায়। এখানে জনসংখ্যা রোমানিয়ার দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী এখানে বসবাস করে। এখানকার জীবনমান যদি রোমানিয়ার অন্যান্য অংশকে তুলনা করি, তাহলে এখানকার জীবনমান রোমানিয়ার অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু ভালো। এখানে সবচেয়ে বড় জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে। এবং এই ক্লুজে বলা হয়ে থাকে যে এটা একটা গ্রিন সিটি। গ্রিন সিটি এই কারণে এরা সাস্টেনেবিলিটির যে ধারণাটা, সেই ধারণাটা কিন্তু এরা ধারণ করেছে এবং তারা কিন্তু অনুশীলন করছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় শতভাগ বাস ইলেকট্রিক, অর্থাৎ এরা কোনো ফুয়েল ব্যবহার করে না, বা পেট্রোল, ডিজেল বা এই ধরনের কোনো ফুয়েল ব্যবহার করে না, যে কারণে এখানকার যে মানে বাতাস, সেটা ইউরোপের অন্যতম পরিশুদ্ধ বাতাস হিসাবে সবাই বলে থাকে। আপনারা জানেন যে রোমানিয়া সাম্প্রতিক সময়ে সেনজেনভুক্ত হয়েছে, এবং সেনজেনভুক্ত হওয়ার কারণে এই সমস্ত শহর রোমানিয়ার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ এরা একসময় ইউরোপের যে মূল ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ ওয়েস্টার্ন পার্ট, সেখানে তারা যেতে পারতো না। কিন্তু এখন দুই পক্ষ, অর্থাৎ ইস্টার্ন ওয়েস্টার্নের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তাতে করে ক্লুজ, বুখারেস্টের মতন শহর কিন্তু সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু একটা সুবিধা তৈরি হয়েছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে যে ক্লুজে, এখানে আমি তো বলেছি যে এখানে পরিবেশের একটি বিষয় আছে, এবং তারা কিন্তু মেনটেন করে যে এখানে সবগুলো বাস এবং এদের গাড়িগুলোও ইলেকট্রিক এবং গ্রিন এনার্জি যে পলিসি, এরা মেনটেন করার চেষ্টা করে। তাছাড়াও ক্লুজে নানা ধরনের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আসা শুরু হয়েছে। অর্থাৎ এখানকার যে জনশক্তি বা হিউম্যান রিসোর্স, এরা কিন্তু নানাভাবে এই হিউম্যান রিসোর্স, যেহেতু ওয়েস্টার্ন থেকে ইস্টার্নের হিউম্যান রিসোর্সের দামটা কম, সেক্ষেত্রে এরা কিন্তু মানে ওয়েস্টার্ন যা ইউরোপ, এটা কিন্তু এই সমস্ত এলাকাগুলোকে ব্যবহার করছে। আর এখানে যদি দেখা যায় স্পটিং মেশিনের সামনে আসছে, আমরা যারা পশ্চিম ইউরোপে থাকি তারা জানি যে আমাদের টিকিটের জন্য নানা ধরনের ব্যাপার আছে। তো এখানেও এটা ইচ্ছা করলে আমরা টিকিট কাটতে পারি, পেপার টিকিট। সবচেয়ে মজার বিষয় যে পেপার টিকিটের দাম বেশি, কিন্তু ইলেকট্রনিক টিকিট যদি কিনি সেই ক্ষেত্রে কিন্তু এটার দামটা অনেক কম। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে প্রতি শুক্রবার এখানে ট্রান্সপোর্ট ফ্রি। অর্থাৎ কেউ যদি আপনার ট্রাভেলে আসেন এবং সেটা যদি শুক্রবার হয়, তাহলে আপনাদের কিন্তু ট্রান্সপোর্টের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার ইচ্ছে মতো যে কোনো ট্রান্সপোর্টে আপনারা চলতে পারবেন। তো আমি ক্লুজে সবেমাত্র এসেছি, আরও ঘুরবো, দেখবো, আরও কিছু জানার চেষ্টা করব। আমি সেই বিষয়গুলোকে তুলে ধরারও চেষ্টা করবো আপনাদের সামনে। যেটি আমি আগেও বলেছি যে ট্রান্সিলভেনিয়া রোমানিয়ার একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি রাজ্য। এটি বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের একটি অনন্য ডেস্টিনেশন বা গন্তব্য বললে ভুল হবে না। কারণ এই ট্রান্সিলভেনিয়ার রাজধানী শহর হচ্ছে ক্লুজ নেপোকা। এটি ইউরোপের ভেতরে অন্যতম একটি শহর, যেখানে
গ্রিন এনার্জি অর্থাৎ ইলেকট্রিসিটির মাধ্যমে গণপরিবহনের যে পরিচালনা বা ব্যবস্থাপনা, এটা কিন্তু এখানে আমি আগেও বলেছি এটি দেখা যায়। এছাড়া এখানকার যে বায়ু দূষণের পরিমাণ ইউরোপের যে কোনো শহরের তুলনায় অত্যন্ত কম, যে কারণে অনেকে এটাকে হেলদি ডেস্টিনেশন বা ট্রাভেল, যারা একেবারেই দূষণমুক্ত বায়ু সেবন করার আগ্রহ প্রকাশ করে বা ট্রাভেলে এসে এই সময়টা প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হতে চায়, তারা ট্রান্সিলভেনিয়াতে বা ক্লুজে এখানে। So today I have purchased one bottle of water here in Cluj, and they have taken 0.5 lei for their sustainability solution, and if I return this bottle to the machine there, and they will return me 0.5 lei. So in advance the government has introduced one policy regarding sustainability issue, so that this bottle will not contaminate to the earth, and they have taken some initiative to recycle it with this machine. So it means that if I purchase one bottle of water, and I will have to return it back if I want 0.5 lei for each plastic bottle. So it is kind of mandatory thing for the sustainability. And after having this water, I don't need to throw it back to anywhere. So this is the machine, and they have given some guarantee that they will return 0.5 lei, and there is the instructions over there, and I need to put the empty bottle, plastic bottle, and they will provide 0.5 lei for my sustainability action and contributions to the society, which is a very attractive solution for sustainability and make city clean and green. ফাইভ লেতে পাওয়া যাচ্ছে বোধ হয় এক্সপ্রেসো। কোনটা ট্রাই করবো? এটা ঠিক আছে। হ্যাঁ, যেটা আমরা খাই না, যে মাংসটা, এটা কি চিকেন? চিকেন শুনতে হবে। Hello, good morning. So is this the chicken? চিকেন Placenta cuvarja? ভাজা ওয়ান Sorry, is that chicken? চিকেন নো শুনকাম শুনকাম
Isn't it chicken? No. It's bacon or চিকেন একটা আছে। রোমানিয়াতে একটা Huh? placentarian? cabbage, potatoes, some Oh, this is a cabbage. Okay, thank you. Which one is chicken? chicken with the meat, Oh, this is only cabbage. And what about this one? sweet, Oh, it is sweet. Okay. too sweet. Bacon here, nothing with chicken. Oh, nothing chicken. Saka kupoy no inimik. No. No. Okay. Can you give me two? This one, two. Cabbage. Cabbage, two. The first one. Placenta cu vaggia. No pasta. No pasta. Merci beaucoup. Thank you so much. Welcome. Cheese. Cheese. Is this one cheese or just vegetables? Only Only vegetables. cabbage. There is no bacon, beef, or nothing else. Okay. No. Just two. Okay. No. Okay. Una is one and the other one. Charan. Barili. 12. 12 left. কত বেশি দিল নাকি আবার তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ সো মাচ দেখো তো জিনিসটা দেখো তো গরম কফি না এত তো এত অনেক অনেক গরম গরম তারপরে অনেক বড় তো ক্যাবেজ বোধ হয় না অনেক গরম এই যে আমরা যে মার সাথে রুটি খাই না মার সাথে রুটি খাই না আর একটা সামনে মুসু আছে আমি একটু বের করে দিতে পারবো আমি তোমাকে ধরে সামনের পকেটে দেখো মানে এটা পিওর ভেজিটেবল চিকেনটাও মজা চিজটা নিয়ে ট্রাই করবো নাকি একটা এটা মানে পরিমাণ তো একদম ব্রেকফাস্টের মতনই হ্যাঁ আর কেক আছে ওই চিকেন আছে ক্যাবেজের সাথে পরোটা ইয়ে করা আর কি
আমার পিছনে যে চার্চটা দেখা যাচ্ছে এটা সেন্ট মিশেল চার্চ, এই ক্রুজ শহরের অন্যতম একটা বিখ্যাত স্থাপনা। টুরিস্টরা মূলত এই চার্চটাকে প্রথমে দেখে ফেলে এই শহরে আসলে, এবং সেন্টার অ্যাট্রাকশন বললেও ভুল হবে না। এটা ব্যাংক অফ ট্রান্সিলভেনিয়া।
এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা প্যারিস থেকে ভ্রমণ শুরু করেছিলাম 11 এপ্রিল, এবং প্যারিসের অদূরে আরেকটি প্যারিস কোলঘেঁষা এয়ারপোর্ট আছে বুভে, সেখান থেকে আমরা রায়ানিয়ারের উঠে প্রথমে ক্লুজে আসি, এবং ক্লুজ থেকে আমরা পরবর্তীতে ব্রাসোভ এবং বুখারেস্ট ভ্রমণ করি। তো আমাদের ক্লুজ থেকে বিভিন্ন ভ্রমণগুলো কিন্তু ছিল ট্রেনে কিংবা বাসে, অর্থাৎ আমরা প্যারিস থেকে ক্লুজে গিয়েছি প্লেনে, এবং বুখারেস্ট থেকে আমরা ফেরত এসেছি। কি হলো? মাথিস ব্রেক্স। রোমানিয়াকে পশ্চিমের প্যারিস বলে অভিহিত করা হয়। এখানকার যে স্থাপনা বা বিল্ডিংগুলো আছে, এর স্থাপত্য শৈলী অনেকটাই প্যারিসের বিভিন্ন বাড়িঘরের মতন। তো আমি কিছু দেখানোর চেষ্টা করছি। এটা ক্লুজে পেছনে যেটা একটা চার্চের মতো দেখতে পাচ্ছেন, এই চার্চটা আসলে বিখ্যাত চার্চ, এটা সেন্ট মিশেল চার্চ। এর আশেপাশে দিয়ে একটা চত্বর, অর্থাৎ এখানকার যে মিউনিসিপ্যালিটির যে প্রধান কার্যালয়, এটিও এখানে অবস্থিত। অনেকটা ওয়াকিং স্ট্রিটের মতন এখানে টুরিস্টরা আসে, এবং স্থানীয়রা এখানে সময় কাটানোর জন্য, অবসর সময় কাটানোর জন্য এখানে উপস্থিত হয়। আমি ঘুরে দেখাচ্ছি বেশ কিছু স্থাপত্য শৈলী যেগুলো অনেকটাই প্যারিসের মতো। এবং এখানে আরেকটা বিষয় আছে যে খুব সুন্দর সুন্দর সব ভাস্কর্য কিংবা আর্কিটেকচারাল ডিজাইনের অ্যাবস্ট্রাক্ট যে বিভিন্ন ফরম্যাটগুলো আছে, সেগুলো এখানে রাখা আছে। যদি আমি দেখাই, এখানে দেখতে পারবেন যে এখানে একটা ক্যাফে, ঠিক ক্যাফের সামনে কয়েকটি ভাস্কর্য না, একটা স্থাপত্য ফর্ম। এটা যদি আপনারা ভাস্কর নভেরার স্থাপত্যগুলো দেখে থাকেন, এই ভাস্কর্যের সাথে কিন্তু কিছুটা হলেও ফরমেশনের মিল, স্ট্রাকচার। ভাস্কর নভেরার ফরমেশনটা অনেকটা মোর হিউম্যান ওরিয়েন্টেড, বাট এটা খুব হিউম্যান বলা যাবে না, এটা খুব ভার্টিক্যালি এখানে দাঁড়ার কারণও আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 7টা আছে, 7টা স্থাপত্য। কেন এটা এইভাবে করা হয়েছে বা কোন শিল্পী এটা করেছে সেটার বিবরণ এখানে নেই। তবে এটা পথে যেতে যেতে এরকম বহু ভাস্কর্য বা বিমূর্ত ভাস্কর্য আমাদের চোখে পড়ে।
এটার সামনে বোধহয় খুব সম্ভবত একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। তো এখানে বিল্ডিংগুলো যেটা বলছিলাম, আপনারা যদি বিল্ডিংগুলো দেখেন এবং খুব কালারফুল,